আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকের আমাদের ক্লাস নাম্বার 4। আজকের ক্লাসের বিষয় হলো সাপ্লাই আর ডিমান্ড। তো সাপ্লাই আর ডিমান্ড জিনিসটা কি? সাপ্লাই আর ডিমান্ড জিনিসটা একটা ইম্পর্টেন্ট পার্ট মার্কেটের। তো আমরা আর কথা এখানে না বলে সরাসরি আমাদের চার্টের দিকে চলে যাইতেছি। দেখেন, সাপ্লাই আর ডিমান্ড নিয়ে আমরা পড়াশোনা কেন করতে হইব এটা আমি আপনাদেরকে বুঝাই বলি। মূল বিষয়টা হলো, চার্টে সাপ্লাই আর ডিমান্ড জিনিসটা বোঝার একটা বড় গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা দেখতে পাই প্রাইজের আপ মুভমেন্ট হয়, কখনো ডাউন মুভমেন্ট হয় কখনো, কিন্তু এটা কিসের কারণে যে হয় এটাই তো আমরা বুঝি না, তাই না? তাইলে আমাদেরকে এই সাপ্লাই বুঝতে হবে। তাইলে আমি বলি সাপ্লাইয়ের মানে হচ্ছে সাপ্লাই, একটু লিখে নেই। ডিমান্ড তো সাপ্লাই আর ডিমান্ড দুইটা জিনিস। এখন আসি, সাপ্লাই আর ডিমান্ড কি? সাপ্লাইয়ের মানে হচ্ছে সরবরাহ। আমরা সবাই জানি সাপ্লাইয়ের মানে কি, সরবরাহ। আর ডিমান্ড অর্থ হচ্ছে চাহিদা, ঠিক আছে? সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ আর ডিমান্ড মানে হচ্ছে চাহিদা। তাইলে একটা স্বাভাবিক বিষয় না, যখন মানুষের অনেক চাহিদা বাড়ে তখন আসলে কি হয়, যেই পণ্যের প্রতি চাহিদা বাড়ে সেই পণ্যের একটু হলেও ভ্যালু বাড়ে, কারণ মানুষ ডিমান্ড করতেছে। যেমন এখন আইফোন 17 লঞ্চ হয়েছে, আইফোন 17 এখন যে প্রাইস, মানুষের যে আকাঙ্ক্ষা, এইটা যখন আইফোন 18 আসবে তখন কিন্তু আর 17 প্রতি ওই আকাঙ্ক্ষা থাকবে না, ওইরকম দামও থাকবে না। তাইলে কি হলো, এখন মানুষের ডিমান্ড আছে বিধায় ওইটার কিন্তু প্রাইস অনেক হায়ার লেভেলে। আর যখন অন্য একটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে তখন মানুষের কি হইব, ডিমান্ডের থেকে সরবরাহ বেশি থাকবে। কেন? কারণ আইফোন 18 আসছে, তখন ডিমান্ড চলে যাইবে 18-র কাছে আর সাপ্লাই তখন 17-র অ্যাভেলেবেল থাকবে। এখন প্রি বুকিং হয়, তো মার্কেটে কি হয়, কিছু কিছু জায়গা আছে যেমন আমরা পড়ছি রেজিস্ট্যান্স, সাপোর্ট, এরপরে এই যে সুইং, এগুলো আমরা পড়ছি। ভলিউমের বিষয়ে পড়ছি। আমরা আরএসআই এর বিষয়ে এখনো পড়াশোনা করি নাই, আরএসআই এর বিষয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়াশোনা করব। তো সাপ্লাই ডিমান্ড জিনিসটা অনেকটা লিকুইডিটির সাথে সামঞ্জস্যপূর্ণ, যে লিকুইডিটিটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে খুব ভালোভাবে পড়বো। তবে লিকুইডিটি মানে কি আমি বলি। ধরেন আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, হ্যাঁ, আপনার কাছে একটা মোবাইল ফোন আছে। এখন আপনি এই যে মোবাইল ফোনটা, সাপ্লাই অর্থ হলো সবাই জানি সরবরাহ, সাপ্লাই মানে সরবরাহ, আর ডিমান্ড মানে চাহিদা। তো ধরেন এখন মার্কেট কি করতেছে, এখান থেকে উপরের দিকে যাইতেছে। এইটা কি, একটা ভালো সাপোর্ট জোন। এই জায়গার থেকে মার্কেট উপরের দিকে যাইতেছে, তাইলে অবশ্যই এখানে কি আছে, ক্রেতা আছে। কারণ ক্রেতা থাকলেই মার্কেটের প্রাইস উপরে যায়। আমাদের মাথায় রাখতে হবে যে যখন প্রাইস উপরের দিকে যায় তখন কি, মার্কেটে প্রচুর পরিমাণ বাইং হওয়ার কারণে উপরের দিকে যাইতেছে। আর এই বাইং মানিটাই হচ্ছে কি, ডিমান্ড। বাই ডিমান্ডের আরেকটা নাম আমরা ধরতে পারি কি, সেটা হচ্ছে বাই। আবার মনে করেন এর একটা, এই একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে যে প্রাইসটা ফল করা শুরু করছে, কেন করছে? কারণ এখানে কি হয়েছে, সেল।
তাইলে এই যে সাপ্লাই, এটার আরেক নাম হলো কি? সেল। তো আমরা কি পাইলাম? ডিমান্ডের আরেকটা নাম হলো বাই, আর সাপ্লাইয়ের আরেকটা নাম হলো সেল। আবিধানিক অর্থে কেমনে আমি এটা বুঝাই দিতেছি। তাহলে এখন আমরা আপাতত এটা বুঝতে চাই, এটা একটা সাপোর্ট, ঠিক আছে? এটা একটা সাপোর্ট। সাপোর্ট জোনে যখন বাইং হয় তখন প্রাইস উপরের দিকে যায়, তাইলে কি বাইং হওয়া মানে কি? ডিমান্ড করা। এখানে ক্রেতারা টাকা দিছে যে আমি এখন বিটিসিটা এই জায়গায় প্রচুর পরিমাণে কিনবো, এই কারণে ক্রেতার চাহিদা এখানে শো হয়েছে, মানে ডিমান্ড শো হয়েছে এই জায়গাটায়। ডিমান্ড শো হওয়ার কারণে এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। এখন আরো একটা বিষয় আছে, এটার পিছনে আরেকটা বিষয় আছে কি, যে প্রাইস কেন উপরের দিকে যাবে, কিনলেই কেন উপরের দিকে যাবে সেটা আমি বলি। আপনার মনে করেন যে এখানে এই দোকানটায় এখানে 100 পিস আইফোন আছে, 100 পিস, ঠিক আছে? 100 পিস আইফোন আছে, কিন্তু এখানে ক্রেতার পরিমাণ আছে ধরেন 200 পিস, ঠিক আছে? এখন 100 পিস ফোন আছে, বিপরীতে 200 পিস জন মানুষ এই জায়গাটায় ডিমান্ড করতেছে যে আমি এখানে ডিমান্ড, আমার ফোনটা লাগবে। তাহলে 100 জন মানুষ যখন ডিমান্ড, মানে 100টা আইটেম আছে, ডিমান্ডিং মানুষ 200 জন, তাহলে কি যখন দোকানদার টের পাইবে যে এখানে আরো 100 ফোনের দরকার আছে, তখন যেই জায়গায় সাপ্লাই আছে মার্কেট কিন্তু ঠেললা ওই জায়গায় চলে যায়। যেমন এই একটা রেজিস্ট্যান্স জোন, এটাও একটা রেজিস্ট্যান্স জোন, কারণ আমরা জানি প্রাইস যখন কোনো বাধার নিচে থাকে তখন সেটা উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট। তাইলে প্রাইস এখন এই জোনের নিচে আছে যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স, আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স জোনেই কি থাকে? ডিমান্ড থাকে। এই ডিমান্ড ফাইন্ড আউট করার জন্য মার্কেটে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমরা বলি যে সেটা কি। আমরা পড়ছি না একটা ক্যান্ডেলের ফরমেশন থাকে কয়টা? দুইটা, একটা হলো বডি, আরেকটা কি? আরেকটা হলো উইক। একটা ক্যান্ডেল, এটার দুইটা ফরমেশন থাকে। যেমন আমি মনে করেন এই একটা ক্যান্ডেল আঁকি, একটা ক্যান্ডেল, এটারে কি বলে? বডি। আর এই যে একটা দাগ থাকে, হ্যাঁ, এটারে কি বলে? শ্যাডো বা উইক। আমরা উইক নামেই পরিচিত। তাইলে এই উইকটা কেন হয়? এটা নিচের দিকেও থাকতে পারে, উইকটা উপরের দিকেও থাকতে পারে। তাহলে এইটার থেকে আমরা ফাইন্ড আউট করব যে কোন জায়গায় আসলে মার্কেটের বায়ার সেলার আছে, সেটা যেহেতু আমরা ক্যান্ডেলের মাধ্যমে বুঝি, তাহলে ক্যান্ডেলের আরো কিছু দেখানোর বিষয় আছে। হ্যাঁ, ক্যান্ডেলে আরো কিছু দেখানোর বিষয়ের মধ্যে কি? এই সাপ্লাই আর ডিমান্ড। তো ধরেন এখান থেকে প্রাইস উপরের দিকে যাইতেছে, আমি একটু জুম করার কারণে এটা বড় দেখাইতেছে। এই মনে করেন এখান থেকে 100টা ফোন এখানে আছে, বা 100টা বিটকয়েন আছে, 200 জন মানুষ এটাকে কিনতে চাইতেছে, ঠিক আছে? এখন 200 জন মানুষ যখন কিনতে চাইতেছে, তাইলে অবশ্যই এখানে অনেক বেশি ডিমান্ড থাকার কারণে, সাপ্লাই না থাকার কারণে মার্কেট কি করতেছে? যেখানে সাপ্লাই আছে প্রাইস রে নিয়ে সেখানে যাইতেছে। আবার মনে করেন এই জোনটা, আবার মনে করেন এই যে জোন, এই যে জোন, এখানে মনে করেন 200টা ফোন আছে, কি আছে? 200টা ফোন আছে, কিন্তু এখানে বিক্রেতার সংখ্যা বেশি, ক্রেতার সংখ্যা নাই। যে বিক্রেতার সংখ্যা বেশি মানে এখানে ধরেন এই 200টা আছে না, আরো 200 আছে। মনে করেন এটা একটা হাট, এখানে আরো 200 আছে। আবার আরো একটা দোকানে আরো 200 আছে। মানে এটা হলো হাট। মনে করেন ঢাকায় বসুন্ধরায় ক্রেতার থেকে কিন্তু বিক্রেতা বা ফোনের সংখ্যা মোটেই কম না। তো মনে করেন এটা হলো বসুন্ধরার শপিং কমপ্লেক্স, এখানে চাহিদার থেকেও পণ্যের পরিমাণ বেশি আছে। এখানে কি বিক্রেতারা বিক্রির জন্য বসে আছে, তার মানে এখানে যেদিন মার্কেটে থাকা সব ফোনের চাইতে বেশি কাস্টমার থাকবে, সেদিন কি মার্কেটে ফোনের দাম আকাশচুম্বী হয়ে যাবে। আবার যেদিন মনে করেন যে কাস্টমার নাই, সেদিন কিন্তু ওই কাস্টমার একটা পাইলে লক্ষ্মী সোনা কয়া এখান দিয়ে বিক্রি শুরু হয়ে যাবে, একটা স্বাভাবিক বিষয়।
তো এখন এখানে আছে 100টা ফোন, ডিমান্ড আছে 200 জনের, তার মানে এখান থেকে মার্কেট কি করবে, কোন জায়গায় বেশি সাপ্লাই আছে মার্কেট সেই জায়গায় চলে যাবে। তার মানে এই জায়গায় এখন মনে করেন এইটা হইলো ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন প্লাজায় কাস্টমার বেশি আছে কিন্তু মাল নাই, এখন ইস্টার্ন প্লাজার থেকে প্রাইসটা চলে যাবে কোথায়, প্রাইস চলে যাক বা কাস্টমার কই চলে যাবে, চলে যাবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। হ্যাঁ, তো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে যাবে অবশ্যই। যখন বসুন্ধরা যায় দেখবে যে কাস্টমার আছে 200 জন, মোবাইল আছে 400 পিস, তখন কিন্তু আর ওই মোবাইলের অত ভ্যালু থাকবে না, কারণ তখন কাস্টমারের থেকে মাল বেশি আছে, কাস্টমার আপনার থেকে না নিক আরেকজনের থেকে নিবে, আরেকজনের থেকে নিক, মানে আপনি কাস্টমারের চাইপে ধরে বেচতে পারবেন না। তো এখানে আছে কি, ডিমান্ড আছে, আর এই জায়গায় কি আছে, সাপ্লাই আছে, স্বাভাবিক বিষয়। এখন আমরা এটা কেমনে ফাইন্ড আউট করব যে এখানে কাস্টমার আছে না আছে, এটা কেমনে বুঝবো? সর্বপ্রথম আমাদেরকে বড় রেজিস্ট্যান্স জোন গুলোর বাইর করতে হবে। সেটা কোথা থেকে, আমরা আগেই বলছি কিন্তু যে 4 ঘন্টার যে টাইম ফ্রেম, হ্যাঁ, এই 4 ঘন্টার টাইম ফ্রেমটা হইলো মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা 4 ঘন্টায় যাইয়া যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো পাবো এইগুলো বেশি স্ট্রং। আবার আরো বলছি যে মার্কেটে কি কাস্টমার্স অবশ্যই বুঝতে হবে যে কোন সময় সবাই বাই করতেছে, তখন আপনারও বাই করতে হবে যদি প্রফিট করতে হয়। আবার যখন সবাই সেল করতেছে তখন আপনারও কি সেল করতে হবে যদি প্রফিট করতে হয়। এটা একদম ন্যাচারাল বিষয় যে যখন সবাই বাই করতেছে তখন আপনারও বাই করতে হবে, যখন সবাই সেল করতেছে তখন আপনারও সেল করতে হবে, একদম ন্যাচারাল বিষয়। তো আবার আরো একটা কথা বলছি যে ব্যাক টেস্টিং থেকে দেখেন প্রাইসটা এখন এই জায়গায় দাঁড়ায় আছে, এই উপর লেভেলটা অবশ্যই রেজিস্ট্যান্স হিসেবে আছে, নিচের জায়গাটা সাপোর্ট হিসেবে আছে। এটা আমরা কোত্থেকে আগে বের করে আনবো? এই যে পিছনে এই প্রাইসটা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় অনেকবার মুভমেন্ট করছে, এই যেমন একটা জোন বানাইছে, একটা জোন বানাইছে, একটা জোন বানাইছে, তাইলে আমরা সবগুলোর কমন পয়েন্ট কি, যে ম্যাক্সিমাম বডির ওপেন ক্লোজিং এইগুলারে আমরা একসাথ করে দিব। তাইলে যদি এই যে লেভেলটা, এটারে আমরা এখানে এই প্লাস সাইনে চাপ দেওয়ার পরে নিচে একটা হরিজন্টাল লাইন ড্র করে দিলে, এখন দেখেন আমরা কিন্তু একটা কি পাইছি, প্রাইস এই দাগের নিচে আছে, তাইলে এটা এখন আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স। যখন প্রাইস এইটার উপরে থাকবে, এই দাগটার উপরে থাকবে, আমি ওই যে চার্টের লেখাগুলো সব মুছে দিতেছি, এখন আমরা দেখাই যে প্রায় আমরা এই যে হরিজন্টাল লাইনটা ড্র করছি, হ্যাঁ, এই হরিজন্টাল লাইনটা এখন আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স হিসেবে আছে। কেন রেজিস্ট্যান্স? কারণ প্রাইস এই দাগের নিচে আছে, যখন প্রাইস এই দাগের উপর যাবে তখন সেটা একটা সাপোর্ট হয়ে যাবে। এই যে 4 ঘন্টার যে লাইনটা ড্র করলাম এটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট, আমাদেরকে কিন্তু এই স্ট্রং পয়েন্টটা অবশ্যই বুঝতে হবে যে আমরা স্ট্রং জোনটা, তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করবো 4 ঘন্টা 6 ঘন্টার থেকে। এইবার আসি আমরা এখানে আমরা কেমনে বুঝবো, আমরা একটা বড় ক্যান্ডেল খুঁজে বের করি। দেখেন এই যে একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বিশাল এক উইক, বডিটা একটুখানি, এই ক্যান্ডেলটার একটা নাম আছে, এই ক্যান্ডেলটার নাম হলো একটা শুটিং স্টার ক্যান্ডেল। এখন শুটিং স্টার ক্যান্ডেল আর হ্যামার ক্যান্ডেল এটা হয়তো অনেকে নাম শুনে ফেলছি, এখন আমি দুইটা ক্যান্ডেল আপনাদেরকে ড্র করে দেখাবো। এই ক্যান্ডেল দুইটা আমাদেরকে একটু বেশি ভ্যালু শো করে। যেমন আমরা যদি দেখতে পাই কখনো যে একটা ক্যান্ডেলের উপরের দিকে এরকম একটা বডি আছে, ধরেন 40% বডি কিন্তু 60%ই একটা উইক, এটা এটা বডি ভরাট, হ্যাঁ। এখন আমরা দেখলাম কি ক্যান্ডেলটার নিচটা ফাঁকা, এর একটা বড় উইক, মানে প্রাইসটা এই পর্যন্ত আসছিল কিন্তু এখান থেকে মুভমেন্ট করে আবার ওরে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে কি প্রাইস নিচের দিক থেকে উপরের দিক কখন যায়, যখন ডিমান্ড থাকে। আর এই সমস্ত জিনিসগুলো আমরা কখন দেখবো, যখন আমরা একটা সাপোর্ট লেভেলে দেখতে পাবো যে প্রাইসটা আসছে সাপোর্ট লেভেলটা টাচ করছে কিন্তু উপরের দিকে যে বডিটা বানাইছে, এটারে বলে একটা হ্যামার ক্যান্ডেল।
হ্যামার ক্যান্ডেল। ঠিক এইটা একটা রেজিস্ট্যান্স জোন। মনে করেন এই একটা রেজিস্ট্যান্স লাইন আমি ড্র করলাম। এখন যখন আমরা দেখবো যে একটা ক্যান্ডেল মনে করেন এখান থেকে শুরু হয়েছিল, একটা ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হইলো, ক্যান্ডেলটা ঠেলতে 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 এই পর্যন্ত আসলো, কিন্তু এখানে আসছে সে দাঁড়াইতে পারলো না, নিচের দিকে একটা প্রেসার খাইলো। প্রেসার খাইয়া সে কি করলো, ওই যে সেম হ্যামারের উল্টো একটা 40% বডি বানাইলো আর 60%-এর অ্যাবভ একটা উইক রাখলো। রেজিস্ট্যান্স জোনে যখন উইকটা থাকবে, বডিটা থাকবে নিচে, এটাকে বলে একটা শুটিং স্টার। শুটিং স্টার, শুটিং স্টারটা কি, হ্যামারের উল্টা পিঠটারে বলে, হ্যামার ভার্সনের উল্টা ভার্সনটারে বলে শুটিং স্টার। তো আমরা আমাদেরকে ফলো করতে হবে কি, আমাদেরকে ফলো করতে হবে একটা জিনিস, সেটা হলো যখন আমরা একটা কোনো স্ট্রং রেজিস্ট্যান্স পাবো সেখানে আমরা খেয়াল করব যে এরকম লম্বা লম্বা উইক হয় কিনা। যেমন আমি বলি, এই একটা ক্যান্ডেল, এই যে এটা দেখেন, পরে এই ক্যান্ডেলটাও বড় বড় ক্যান্ডেল, রেড ক্যান্ডেল যখন দেখবো, এই একটা ক্যান্ডেল, এইগুলো যখন মেক হইতেছিল প্রাইস কিন্তু উপরের দিকে যাইতেছিল না। আবার এই একটা সাপোর্ট, এখানে দেখেন এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, সবগুলারই কি নিচের দিকে উইকটা বড়। এই যে প্রাইস কিন্তু নিচের দিকে যাইতে পারতেছিল না। আবার এই যে দেখেন বড় উইক। তো আমরা একদম সিম্পল ভাবে শিখবো যে যখন সাপোর্ট জোনে দেখবো যে ক্যান্ডেলগুলোর উইকগুলো নিচের দিকে হইতেছে, ক্যান্ডেলগুলোর উইকগুলো নিচের দিকে হইতেছে, তখন আমরা বুঝবো যে এখানে একটা কি আছে, এখানে একটা ডিমান্ড আছে। আবার যখন দেখবো যে ক্যান্ডেলগুলোর উইকগুলো উপরের দিকে বড় বড় হইতেছে, বডি নিচের দিকে ছোট ছোট হইতেছে, কিন্তু উপরে একটা রেজিস্ট্যান্স জোনও আছে, তখন আমরা বুঝবো যে এখানে একটা সাপ্লাইও আছে। আমরা একটু জায়গা দেখি কোথাও একটা পাই কিনা। হ্যাঁ, ফলো করেন, ফলো করলে দেখতে পাবেন। এই যে আমরা কিন্তু এই ড্রয়িংটা করে আসছি 4 ঘন্টায়। এখন দেখেন এখানে এই যে আমরা যে শুটিং স্টার ক্যান্ডেলটা মার্ক করলাম মাত্রই, হ্যাঁ, শুটিং স্টার ক্যান্ডেল যে মাত্র মেক করলাম, এই দেখেন এটাও একটা শুটিং স্টার। ভাই বডির কালার যেটা হোক, ঠিক আছে, আপনি শুটিং স্টারের ফরমেশনে দেখলেই হয়েছে। সেটা রেজিস্ট্যান্স জোনে যদি হয়, বড় টাইম ফ্রেমে হয়, তাহলে আরো ভালো। কিন্তু এটার কালার যেটাই হোক, কালার ম্যাটার করে না। আবার এই হ্যামারের বেলায় যদি সাপ্লাই জোনে মানে এই যে দেখেন, এই এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। এখানের এই ক্যান্ডেল গুলো কি করছে, এটা রেড, এটা গ্রিন, কিন্তু উইক গুলো নিচের দিকে বড় বড়, বডি কিন্তু ওই যে আমি যে এটা ড্র করলাম সেম সেম। এটা যখন দেখবেন সাপোর্ট লেভেলে একটা দুইটা তিনটা মেক হয়ে গেছে, রেড না গ্রিন ওইটা আপনার দেখার বিষয় নেই। যখন এটা পরপর মেক হয়ে যাবে তখন আপনি এটারে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা ধরার আরো একটা সিস্টেম আছে। যেমন দেখেন এই একটা রেড ক্যান্ডেল হয়েছে, এই যে একটা রেড ক্যান্ডেলের পর পরপর তিনটা বড় বড় যদি কি হয়, গ্রিন ক্যান্ডেল একটা একটারে ল্যাপস না করে, যেমন এই একটা গ্রিন ক্যান্ডেল, এই একটা রেড, সরি, এই একটা রেড ক্যান্ডেল, এটার পাশে একটা গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু দেখেন একটাও একটার মানে ওভারল্যাপস নাই। কেমন ওভারল্যাপস, যে এটার ওপেনিং থেকে এটার ক্লোজিং উপরে, আবার এটার ওপেনিং থেকে ক্লোজিং উপরে, তার মানে এই জায়গায় একটা অবশ্যই ডিমান্ড আছে। এই সেম জিনিসটাও যদি আমরা দেখতে পাই, যেমন এই একটা গ্রিন ক্যান্ডেল, এরপরে এই একটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, তাইলে কি এই যে গ্রিন ক্যান্ডেলটার জোনটুকু, এই জোনটুকু একটা সাপ্লাই জোন, আবার এই জায়গায় এই রেড ক্যান্ডেলটার এই জোনটুকু একটা ডিমান্ড জোন। এটুক মাথায় রাখলে হবে। আর আরেকটা বিষয়, এই সাপ্লাই ডিমান্ড বোঝার ক্ষেত্রে আমরা এই শুটিং স্টার আর হ্যামার, শুটিং স্টার আর হ্যামার এই দুইটা জিনিসটা কেন গুরুত্ব দিব, এই যে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করছি 4 ঘন্টাতে, এটা কিন্তু 15 মিনিটে। আমাদের
এই এটা কিন্তু আমরা দেখা ড্র করে আসি না, কিন্তু আমাদের মিল গেছে কিন্তু ড্রয়িং যখন মিলবে, হ্যাঁ, তখন আপনি বুঝবেন যে আপনার পারফেকশন হইতাছে। এরকম করে করে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, চার্ট দেখতে হবে, 2 মাস 3 মাস চার্ট দেখলে অভিজ্ঞতা বাড়বে। আজকে শিখছেন, কালকের থেকে মানি আর্নিং বা হতাশায় ভুগলে কাজ হবে না। ইমোশনালি যদি আপনি ট্রেডিং করেন, তাহলে ট্রেডিং এ আপনার মেয়াদ 7 দিনও থাকতে পারে, আবার 7 সেকেন্ডও থাকতে পারে, 7 মিনিটও থাকতে পারে। ইমোশন কন্ট্রোল না করতে পারলে এই জগৎ থেকে আপনার লিভ নিয়ে নেওয়া ভালো, কারণ কষ্টার্জিত অর্থ মানুষের ব্যয় করা উচিত না। তো শুরুতে মানুষ এই কাজটা বেশি করে, মার্কেটে ওঠানামা করে দেখাই মাথা ঠিক থাকতে পারে না। তো দেখেন, এই যে ক্যান্ডেলের ফরমেশন, এখানে কি বডি গুলার নিচে, উইক গুলো উপরে অনেক বড় বড়, তার মানে এখানে একটা অবশ্যই কি সাপ্লাই আছে, এটা আমরা বুঝে নিতে পারি। ঠিকই এই জায়গার থেকে মার্কেট ফল করছে, ফল করার পর এটার নিচে, এটা এক সময় সাপোর্ট হিসেবে কাজ করছে, যখন এটার নিচে প্রাইস চলে আসছে তখন কি রেজিস্ট্যান্স হয়ে গেছে। আবার আমরা এটাও শুনছি বা এটাও পড়ছি কিন্তু, যে ব্রেকআউট হয়েছে এই জায়গায়, ধরেন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর একটা ভালো ব্রেকআউট অবশ্যই রিটেস্ট নিবে, তাইলে এই রিটেস্ট নিয়ে সে কি করছে, নিচের দিকে পড়ে গেছে। এই জায়গায় ব্রেকআউট হয়েছে, এই জায়গায় রিটেস্ট নিয়ে নিচের দিকে পড়ে গেছে, তার মানে এই যে সাপোর্ট জোনটা অবশ্যই ভ্যালুয়েবল। যে সমস্ত সাপোর্ট ব্রেক হওয়ার পর রিটেস্ট হয়, সেই সমস্ত সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো কি অবশ্যই ভ্যালুয়েবল। তাহলে আমরা এই ক্লাসটা কিন্তু একদম সিম্পল। আমরা যখন দেখবো একটা রেজিস্ট্যান্স জোনে, আমি একটা সিম্পল ড্রয়িং করে দিই, একটা রেজিস্ট্যান্স জোন, যখন দেখবো যে এখানে কিছু ক্যান্ডেল মেক হইতেছে এরকম, আহ, এরকম এরকম, মানে উপরের দিকে উইক গুলা, নিচের দিকে বডি গুলা, তার মানে কি এই জায়গায় একটা উপরের দিকে সেলারের প্রেসার আছে, মানে কি এখানে মার্কেটে সাপ্লাই বাইরে গেছে, মানে বিক্রেতার পরিমাণ বাইরে যাওয়ার কারণে বডি গুলার থেকে উপরের দিকে উইক গুলা, প্রাইস গুলো যাইতেছে কিন্তু দাঁড়াইতে পারতেছে না। এই উইক কখন মেক হয়, যখন মনে করেন প্রাইসটা ঠেলতে ঠেলতে উপরের দিক যায় কিন্তু যায় দাঁড়াইতে পারে না সেলিং এর কারণে, নিচের দিকে আসে এতটুকু হইতে পারে, এতটুকু হইতে পারে বডি, হ্যাঁ, এরকম যখন হয়, তার মানে উইক মেক হওয়া মানে কি, উইক যদি নিচের দিকে মেক হয় তাহলে প্রাইস নিচের দিকে যায় বাইং এর কারণে দাঁড়াইতে না পারে উপরের দিকে চলে গেছে, হ্যাঁ। তাহলে এটা বুঝতে হবে যে উইক যখন মেক হয় তার মানে নিচের দিকে প্রেসার আছে। এখন মনে করেন এটা একটা সাপোর্ট জোন, এখানে প্রাইসটা এই যে উপরের দিকে ঠেলতে ঠেলতে আইলো, আইয়া দাঁড়াইতে পারলো না, উপরের দিক গেল, যাই এতটুকু একটা বডি বানাইলো, এতটুকু একটা বডি বানাইলো, বা আরো একটু বড় হইতে পারে, কিন্তু উইক গুলা নিচের দিকে বড় বড়, তার মানে কি এই জায়গায় হচ্ছে আপনার ডিমান্ড আছে। যখন দেখবেন উপরের দিকে বডি আর নিচের দিকে বড় বড় উইক সাপোর্ট জোনে, তখন মনে করবেন যে এই জায়গায় মার্কেটের ডিমান্ডিং আছে, মানে এখানে বায়ার্স আছে। এই বায়ার্স থাকলে আবার এটাই ভাববেন না ভাই যে একটা দুইটা ক্যান্ডেল দেখছি এরকম হয়েছে, সাথে সাথে আপনার এই স্ট্রংনেস বুঝতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্সের স্ট্রংনেস বুঝে এইগুলো মেজারমেন্ট করতে হবে। তাহলে আমরা সাপ্লাই ডিমান্ডটা একটা সিম্পল ভাবে বুঝে গেলাম। এরপরে আমি বলি মার্কেটের কিছু কিছু স্ট্রাকচার তৈরি হবে, যেগুলো দেখলে আমরা মুভমেন্ট বুঝতে পারবো যে না এখান থেকে মার্কেটে। এখন আমরা একটু সিম্পল কিছু প্যাটার্ন সম্পর্কে পরিচিতি লাভ করতে চাই, যে আমরা কিছু সিম্পল প্যাটার্ন সম্পর্কে পরিচিতি লাভ করব। সাপ্লাই ডিমান্ড একটা ইজি বিষয়, আমি আবারও বলি একটু অনলাইনে, যে যখন প্রাইস উপরের দিকে যায় একটা সাপোর্ট জোনে, ক্যান্ডেলের উইক গুলা নিচের দিকে বড় বড় থাকে, বডি গুলো উপরের দিকে থাকে, ঠিক আছে। এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট করে তাইলে এটা একটা ডিমান্ড জোন। আবার মনে করেন এই জায়গায় যায় প্রাইস দাঁড়াইছে, এখন এই জায়গার থেকে নিচের দিকে যাইতেছে, এখানে ক্যান্ডেল গুলোর উইক গুলো বড় বড় হইতাছে বা রেড ক্যান্ডেল হইতাছে বারবার, বডি গুলো নিচের দিকে হইতাছে, তার মানে এখানে কি সাপ্লাই আছে, ঠিক আছে। সাপ্লাই আছে মানে প্রাইস নিচের দিকে যাবে, একদম সিম্পল। এবার আসি আমরা মার্কেটে কিছু কিছু প্যাটার্নস আছে, কিছু কিছু প্যাটার্নস কি, যেমন প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে কিছু কিছু প্যাটার্ন বলা চলে। আবার সিম্পল বিষয় যেমন আমি এখানে মার্ক করি, এই ইন্ডিকেটরের নাম হলো, ইন্ডিকেটরটার আগে একটু পরিচিত করে দিই আপনাদেরকে।
এটার নাম হলো সাপোর্ট রেজিস্ট্যান্স এমটিএফ লিখে সার্চ দিবেন, লাক্স অ্যালগো। এই জায়গাটা দেখবেন লাক্স অ্যালগো, এটা ডিফল্ট ভার্সনে ইউজ করতে পারেন আপনি। এটা শুধুমাত্র আইনা দিলেই হবে। বাই ট্রেডিং ভিউতে সাইন আপ করার পর আপনারা কয়েনের নাম লিখে সার্চ দিবেন, যেমন বিটিসি, ইউএসডিটি, যা লাগে আপনারা ওইভাবে সার্চ দিয়ে নিবেন, হ্যাঁ। আর কয়েন টয়েন কিভাবে বাইর করে সবকিছু আমি মোটামুটি একটা ভিডিও দিয়ে দিছি, সো আশা করি ওইগুলো নিয়ে আপনাদের সমস্যা নেই। তো এই যে আমার ইন্ডিকেটরটা আছে, এটার নাম হলো সাপোর্ট রেজিস্ট্যান্স এমটিএফ। এগুলো আপনাদেরকে কি সহযোগিতা করবে? এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা আমরা বাইন্যান্সে দেখতে পাই না, কিন্তু এইটা আপনারা ড্রয়িং করে দিবে। এই যে গ্রিন জোনটা হলো সাপোর্ট আর রেড জোনটা হলো রেজিস্ট্যান্স। এইগুলা খুব ভালোই কাজ করে, মোটামুটি মনে করেন 95% অ্যাকুরেসি হিসেবে কাজ করে। সো এগুলো থাকলে আপনার একটু মনোবল থাকে যে ভালো কাজ করে, এই জন্য পিসি ছাড়া ট্রেডিং করা ঠিক না। এখন আমরা প্যাটার্ন সম্পর্কে যেহেতু জানতে চাই, তাহলে আমরা বলি কি কি প্যাটার্ন হয় মার্কেটে। অনেক ধরনের প্যাটার্ন আছে, কিন্তু বেশি কার্যকর যেমন রেজিস্ট্যান্স, এটা মনে করেন আর রেজিস্ট্যান্স আপনার খেয়াল করেন, প্রাইসটা এই জায়গায় একবার হিট করবে, একটু ফল করবে, আবার একবার হিট করবে, ফল করবে। এটাকে বলে একটা ডাবল টপ প্যাটার্ন। ডাবল টপ, এটা একটা ডাবল টপ অ্যাজ লাইক এম। এটা কখনো কখনো এরকমের হইতে পারে, হ্যাঁ। এটা কখনো কখনো আবার এরকমের হইতে পারে। প্যাটার্ন এটা আসলে ওইভাবে নির্দিষ্টভাবে বলা যায় না। তবে যখন দেখবেন যেমন এই একটা টপ, এই একটা টপ, এই একটা টপ, এই একটা টপ, এটা 4টা টপ। এই রেজিস্ট্যান্স জোনটা যখন মার্কেট 4বার টপ করছে, দেখেন এই একটা মূল টপ, এই একটা টপ, এটারে আপনি ডাবল টপ, ট্রিপল টপ, ফোর্থ টপ যখন দেখবেন, তখন বুঝবেন যে এটা আরো বেশি স্ট্রং রেজিস্ট্যান্স। কারণ একটা জায়গা যখন 4বার ধাক্কা দেওয়ার পর সে ব্রেক হয় না, তার মানে সেটা অবশ্যই অনেক মজবুত। তার মানে রেজিস্ট্যান্স জোনে 3বার 4বার ধাক্কা খাওয়ার পর যদি না ভাঙে, তার মানে ওখান থেকে আপনি নিচের দিকে মার্কেট যাইবে, এটা বুঝে নিতে পারেন। এটার বেলায় এই টপ গুলোই আমরা ধরি, ওই যে হেড এন্ড শোল্ডার মোল্ডার, ওইগুলো কোনো প্যাটার্নই না ভাই। মার্কেটে আরো কিছু কিছু বিষয় আমি শিক্ষা দিব, যেন দেখলেই বলতে পারেন যে প্রাইস কোন জায়গা থেকে মুভ করবে। মার্কেটে ট্রেন্ড ফাইন্ড আউট করার যে বিষয়টা, এটা আমরা নেক্সট 2টা ক্লাসে শিখবো যে ট্রেন্ড কিভাবে ফাইন্ড আউট করে। এখন আমরা আসি, এটা একটা সাপোর্ট জোন। যখন দেখবেন প্রাইসটা এখানে আসলো নিচের দিকে, আর যাইতে পারতেছে না, একটু উপরের দিকে যাইতেছে, আবার এখানে এসে দাঁড়াইছে, এখান থেকেও আর যাইতে পারতেছে না, এখন উপরের দিকে রওনা দিছে। তাইলে এটারে বলে একটা ডাবল বটম, এটারে বলে ডাবল বটম। এটা দেখতে কাইন্ড অফ ডব্লুর মতো। এখন কখনো কখনো এটা এরকমের হইতে পারে, কখনো কখনো এরকমের হইতে পারে, এটা ঠিক নেই। তাইলে এই যে জায়গাটুক, এই জায়গাটুকের মধ্যে আমরা যখন এরকম দেখবো, তাহলে এই জায়গার থেকেও কিনতে পারি। এই জায়গার থেকে যদি আমরা কিনি, আমরা কখনোই একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে কিনবো না, এরকম জোন গুলা ধরবো আমরা, ঠিক আছে। যেমন আমি যদি এখানে দেখাই যে আপনি যদি মনে করেন এই উপরেরটুকুই শুধু রেজিস্ট্যান্স জোন, তাইলে কিন্তু ভুল। এই পুরাটাই রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। কারণ কি, মার্কেট দেখেন এইটারে যখন ব্রেক করছে এই জায়গার থেকে, হ্যাঁ, তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। কিন্তু যতক্ষণ এই জোনের ভিতরে ছিল, এই যে দেখেন পুরো জোনের ভিতরে ছিল না, তখন কিন্তু মার্কেট কি উপরের দিকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাইলে সবসময় চেষ্টা করবেন এরকম কিছু প্যাটার্ন বা এরকম জোন দেখা তারপরে কেনার জন্য। এবার আমরা এই প্যাটার্নটা তো পাইলাম মোটামুটি, এন্ড মার্কেট থেকে আমরা আবার একটু দেখি নিচের দিকেরটা, হ্যাঁ, নিচের দিকেরটা। যেমন একটু আগে আমরা কি দেখাইলাম, যে ডাবল বটম, ডাবল বটম। এখন দেখেন প্রাইসের এই একটা কি সাপোর্ট জোন, এই জায়গা থেকে ব্রেক হয়েছে, ব্রেক হয়ে মার্কেটটা নিচের দিকে আসছে, একটু দাঁড়াইলো, আবার একটু দাঁড়াইলো, উপরের দিকে যাওয়া শুরু করলো। তাহলে এই পুরোটাই একটা সাপোর্ট জোন। এখন এখন কি কেনার সিদ্ধান্তটা ঠিক হবে? না, অবশ্যই না। এটা আরেকবার যদি নিচে আসে, এই জোনটারে ব্রেক না করে, তাইলে এখান থেকে কিনা উপরের দিকে যাওয়ার সিদ্ধান্তটা সবসময় পারফেক্ট হবে। কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা কি
এটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে আছে এখন। আবার দেখেন প্রাইসটা ঠিকই এই জায়গার থেকে যায় একবার বাড়ি খেয়ে নিচের দিকে আসছে। এখন যদি প্রাইসটা এই জায়গায় আসছে উপরের দিকে মুভ করে, তখন আমাদেরকে কেনা ঠিক হবে। তাহলে প্যাটার্ন বলতে আপনারা এটা খেয়াল করবেন, এই প্যাটার্ন গুলো বেশি কাজে লাগে। যেমন সাপোর্ট জোনে যদি এরকম প্যাটার্ন হয়, এটা কাজে লাগে। আবার রেজিস্ট্যান্স জোনে কখনো কখনো এরকম 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 প্যাটার্নও হয়। তাহলে আমরা কি করব, এই যে জায়গাটা, এই জায়গাটা ফাইন্ড আউট করার চেষ্টা করব সবসময়। এই জায়গার থেকে সেলিং। আবার এরকম প্যাটার্ন যদি দেখি, তাহলে এই যে জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটার থেকে আমরা সবসময় বাইং করার চেষ্টা করব। হ্যাঁ, এই পুরো জোনটার মধ্যে আমরা চাইলেও বাই করতে পারি, কিন্তু যখন ব্রেক হইবে, আমরা কি শিখছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, মনে করেন এই ব্রেক হইছে, এই রিটেস্ট হইবে, তাহলে আমরা কিনবো এই রিটেস্টে। আবার মনে করেন এই যে এরকম যাইবে, আমরা কিনবো এই রিটেস্টে। ঠিক আছে, সিম্পল বিষয়। এখন আপনি এখন পর্যন্ত যা যা শিখছেন এইগুলো প্র্যাকটিস করেন। কিছু কিছু স্ক্রিনশট আমাদের গ্রুপ বানানো আছে, ভিডিওর কমেন্টসে দিবেন। ঠিক আছে, দিলে পরে আস্তে আস্তে আপনার নলেজে আসবে। এভাবে ড্রয়িং করা শিখেন। খেয়াল করবেন একটা জিনিসই, যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো ফাইন্ড আউট করা, সেখানে প্রাইসটা কতবার দাঁড়াইতেছে, ব্রেকআউট কোথায় হইতেছে, রিটেস্ট কোথায় হইতেছে, এইগুলো সব ফাইন্ড আউট করা। কোন জায়গায় সাপ্লাই পাইতেছি, কোন জায়গায় ডিমান্ড পাইতেছি, এগুলো যখন আপনি মানে মিলাইতে পারবেন, এই সমস্ত কিছুর ফলাফল যখন আপনি ব্রেনে অটো সেট করতে পারবেন, তখন থেকে আপনি ট্রেডার হিসেবে ভালো করতে পারবেন। এজন্য ভাই প্র্যাকটিস করতে হবে। আমি আপনারা ফর্মুলাই দিব, যে ফর্মুলা মানে এগুলো আমি আপনার সূত্র দিতেছি, কোন কোন সূত্র থেকে আপনি ধরবেন এই মুভমেন্ট গুলা, কোন জায়গায় যায় দাঁড়ায় যাবে, কোন জায়গার থেকে আবার উপরের দিকে যাইবে, কোন জায়গার থেকে কেনা উচিত, কোন জায়গার থেকে বিক্রি করা উচিত, এই অনুমানটা আনতে হবে। তো অনুমানটা আনতে হলে এগুলো আপনার বুঝতে হবে। বড় বড় রেজিস্ট্যান্স সাপোর্ট জোনগুলো ফাইন্ড আউট করা, সেখান থেকে আমি যে যে জিনিসগুলো দিতেছি এগুলো মিলতেছে কিনা, মিললে পরে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসগুলোর দিকেও ফোকাস দিতে হবে। আপনার ট্রেডিং এ আসলে কি করতে হবে, এ চার্ট দেখে সমস্ত হিসাব নিকাশ ব্রেনের মধ্যে অটোমেটিক মিলাই নিতে হবে। অটো এখানে ড্রয়িং করতে হবে, যে এটা এরকম দেখছি, ঠিক আছে, এটা এখান দিয়ে নিচের দিকে নামবে। তো নেক্সট ক্লাস আমরা করব ট্রেন্ড লাইন, ট্রেন্ড নিয়ে। নেক্সট 2টা ক্লাস হবে ট্রেন্ড সম্পর্কে। এই দেখার পরে একটু প্র্যাকটিস করবেন, চার্ট দেখবেন। আর বড় স্ক্রিনে চার্ট দেখার জন্য আমি অবশ্যই সাজেশন দেই সবাইকে, অবশ্যই বড় স্ক্রিন চার্ট দেখবেন। তো আজকে ক্লাস আর আমরা বেশি দীর্ঘায়িত করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকেন।